দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। এই একাত্তরের মুখোমুখি অনুষ্ঠান আজ বিশেষ একটি বিষয়ে, অর্থাৎ বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্কের বিষয়ে। সর্বশেষ বাংলাদেশের একটি প্রতিনিধি দল চীন সফর করে এসেছেন। সেই চীন সফর করা যারা সেই প্রতিনিধি দলে ছিলেন তারাই আজ আমাদের একাত্তরের স্টুডিওতে উপস্থিত আছেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, যেটি তরুণদের রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটি তথা ছাত্র প্রতিনিধি হিসেবে চীন সফর করে এসেছেন আলী আহসান জুনায়েদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠান। দর্শক, আজকের আলোচনার মূল বিষয় বাংলাদেশ চায়না সম্পর্ক। শুরুতেই আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এখন কেমন আপনারা দেখছেন এবং আগামীতে কেমন সম্পর্ক চায় চীন এবং বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে যেটি বাংলাদেশের সাথে এশিয়ার বা যে কটি রাষ্ট্রের সুসম্পর্ক বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে চীনের সাথে বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ এবং একটি আস্থার সম্পর্ক কিন্তু বিদ্যমান প্রায় কয়েক দশক ধরে। আমরা যদি ভৌগোলিকভাবে চীন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সাথে চীনের একদম সীমানা না থাকলেও আপনি যদি দেখেন কিন্তু আঞ্চলিকভাবে চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সুতরাং এই আমরা যে সফরটি করেছিলাম সেখানে বাংলাদেশের যে বহুমাত্রিক যে ধারাবাহিকতা, সেখানে চীন কোন কোন বিষয়ে তারা কন্ট্রিবিউশন করতে পারে সেই বিষয়গুলো আসলে আলাপ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের মানুষের সাথে চীনের মানুষের যে বহুদিনের যে সম্পর্ক, সেটি কীভাবে আরও বেশি আস্থায় নেওয়া যায় সে বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এমন বিশেষ করে চীনের যে 7 দশক ধরে চীন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যে একটি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং একই সাথে তারা যে টেকনোলজি বেসড যে তাদের যে সফলতা, সেটি ইউরোপ আমেরিকাকে তারা অত্যন্ত শক্তভাবে কম্পিট করছে, সেই বিষয়গুলো তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এবং তাদের সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, একই সাথে তাদের কৃষিক্ষেত্রে কিন্তু একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলো তারা আমাদেরকে ধারাবাহিকভাবে 10 দিনের সফরে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর চেষ্টা করেছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সেখানে আমাদের মনে হয়েছে যে যারা চীনের যারা তরুণ যারা প্রতিনিধি, তারা খুবই সময়ানুবর্তিতা তারা মেনে চলে। আমরা জাতি হিসাবে সেটি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি এবং একই সাথে তারা নিয়মকে মেনে চলার যে প্রবণতা, সেটি তাদের মধ্যে একদম খুব বেশি। অথবা চীনের প্রত্যেকটি সেক্টরকে অনেক বেশি টেকনোলজি বেসড করা হয়েছে, যেটি ম্যানুয়ালি করলে যে অনেক বেশি ম্যান পাওয়ার ক্রিয়েট হয়, অনেক বেশি অর্থ সংকলন। তার বিপরীতে চীনের প্রত্যেক সেক্টরে কিন্তু টেকনোলজি বেসড আপনি ডেভেলপমেন্ট লক্ষ্য করছেন। এবার এই সামগ্রিকভাবে এই যে চীনের যে আমরা এই ট্যুরটি করলাম, সেখানে বাংলাদেশের সাথে চীনের যে একটি ভৌগোলিক ব্যবধান থাকলো, যে আমাদের অবকাঠামো উন্নয়নে তারা যে একটি কন্ট্রিবিউশন রাখতে পারে, সেটি কিন্তু তারা আমাদেরকে স্মরণ করে দিয়েছে। আসবো আপনার কাছে আলোচনায়। আমরা এই পর্যায়ে আলোচনা আসতে চাই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বাংলাদেশ সাধারণত গত 15.5 বছরে চীনের সহায়তা বাংলাদেশের ছিল, কিন্তু দৃশ্যমান উপস্থিতি ভারতের বাংলাদেশে আমরা দেখেছি। বাংলাদেশ কি এখন ভারত বাদ দিয়ে চীনমুখী হচ্ছে? ধন্যবাদ। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা এখানে যে 3 জন রয়েছি, আমরা ইয়াং লিডার হিসেবে চীন ভিজিট করেছি। আমি শুরুতেই চীন সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে। চীন আসলে বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে চায়। চীনের অ্যাম্বাসেডরের সাথে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। তিনি একটি জিনিস তার ফরেন পলিসিতে অ্যাড করেছেন, সেটি হলো পিপুলের সাথে পিপুলের সম্পর্ক, P2P। চীনের আগে সাধারণত যেটি ছিল, সাধারণত চীন গভর্নমেন্টের সাথে বেশি সম্পর্ক রাখতো, G2G, পার্টি টু পার্টি। কিন্তু এইবার চীন যেটি করেছে সেটি হলো যে
P2P আর একটা অ্যাড করেছে, জনগণের সাথে জনগণের সম্পর্ক। অর্থাৎ এই মুহূর্তে চীন আসলে বাংলাদেশের সাথে 3টা সম্পর্ক তৈরি করতে চায়, G2G, P2P অ্যান্ড P2P। এই যে 3টা পলিসি চীনের বাংলাদেশকে নিয়ে, এটা কিন্তু আগে ছিল না। বর্তমানে তারা P2P, পিপুল টু পিপুল, এটা অ্যাড করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। বিশেষ করে আমরা জেনে থাকি যে আমেরিকা, ইউরোপ এই পলিসি সবসময় অ্যাপ্লাই করে থাকে। নতুনভাবে চীন এই পলিসি তারা অ্যাপ্লাই করছে বাংলাদেশের সাথে। অর্থাৎ চীনের যে পলিসি, রাষ্ট্রীয় পলিসি, বাংলাদেশকে নিয়ে অভ্যুত্থানের পরে তারা পরিবর্তন করেছে। আমি মনে করি ভারতের উচিত হবে একইভাবে এই পলিসি পরিবর্তন করা। দেখেন, আমরা অবশ্যই ভারতের সাথে সম্পর্ক চাই। কোন ধরনের সম্পর্ক? পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে, ইউরোপের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে বা মালয়েশিয়ার সাথে আমাদের যে ধরনের সম্পর্ক, ঠিক একই ধরনের সম্পর্ক আমরা ভারতের সাথে চাই। ভারতের সাথে আমরা মর্যাদা, বন্ধুত্বের সম্পর্ক চাই। চীন যে তার পলিসি পরিবর্তন করেছে, আমরা মনে করি ভারতের উচিত হবে তার পলিসি পরিবর্তন করা। আসবো আপনার কাছে আলোচনায়, যেহেতু ছাত্র প্রতিনিধি হিসেবে আলী আহসান জুনায়েদ, আপনি সেখানে গিয়ে আপনার পড়াশোনাও বিজ্ঞান বিভাগে, অর্থাৎ সায়েন্সে আপনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চীনের গবেষণা বা বিজ্ঞান বিষয়ে আপনার এই সফরে 10 দিনে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ সবাইকে। চীন সফরটা আমার জন্য বেশ অ্যামেজিং সফর ছিল, কারণ এখানে আমরা শিখতে পারছি অনেক কিছু। মূলত আমরা সফরের প্রথম দিনেই চাইনিজ মডার্নাইজেশনের উপর আমরা একটা সেমিনার পেয়েছিলাম, যে কিভাবে চায়না তার মডার্নাইজেশন এগিয়ে গেল। আপনারা জানেন যে চাইনিজ যে রেভলিউশন 1949-এ, এরপর থেকে চায়না আসলে তার রাষ্ট্রটাকে মডার্নাইজেশনের পলিসি করে 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 অগ্রসর হয়েছে, এবং তার লোকাল কনটেক্সটে এবং লোকাল কালচারে যেই পলিসি অ্যাপ্লাই করা যায় সেই পলিসিগুলোকে অ্যাডপ্ট করেই তারা রাষ্ট্রের উন্নয়নের দিকে অগ্রসর হয়েছে। আমরা যে প্রথম যে প্রতিষ্ঠানে সফর করলাম, আইফ্লাইটেক নাম, সেখানে আমরা দেখলাম যে ওইটা কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেডিকেল সেক্টরেও অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। এটা খুব চমৎকারভাবে কাজ করে, এবং আপনার প্রেসক্রিপশন থেকে শুরু করে ডাক্তারের যে সাজেশন, কোনো ডাক্তার চাইলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিতে পারেন এবং রোগীরাও সহযোগিতা নিতে পারেন। মূল সিদ্ধান্তটা ডক্টরই নেবেন, কিন্তু মেডিকেল সেক্টর অ্যাসিস্ট্যান্স করার জন্যে এআই এক্সিলেন্টলি ওয়ার্ক করে। শিক্ষায় আপনার এত ডাইভার্সিফাইড ইনফরমেশন দেয়ার যে আপনি সেটা সার্চ করে খুব অল্প সময়েই জেনে ফেলতে পারবেন একেবারে ভেতরের তথ্য। এবং ইন্টারেস্টিংলি ওনারা আমাদেরকে দেখাচ্ছিলেন যে কোনো একটা কেমিস্ট্রির ইকুয়েশনকে কীভাবে ভাঙা যায় উইথ ইমেজ। সো যখন ছবি সহ একই আমরা জিনিসটা দেখতেছি, তখন কিন্তু ব্রেইনে এটা বেশি সাস্টেইন করে। ইলেকট্রিক ভেহিকেলে গিয়ে আমরা দেখলাম যে কীভাবে করে 3.8 লিটার গ্যাসোলিন ব্যবহার করে 1350 কিলোমিটার জার্নি করা যায়, উইচ ইজ ভেরি অ্যামেজিং। সো এইটা একটা। এবং আরেকটা হলো এগ্রিকালচার টেকনোলজি ব্যবহার করে এগ্রিকালচারাল প্রোডাক্ট, যদিও ওটা কস্টলি, এক্সপেন্সিভ, কিন্তু তাদের রিয়ালিটির আলোকে তারা টেকনোলজি ব্যবহার করে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে নিয়ে আসতেছে। তারা কিভাবে করে মডার্নাইজেশন প্রসেসে একটা ড্রিম ধারণ করে, চাইনিজ পিপলের ড্রিম, এইটা ধারণ করে তারা এগিয়ে গেছে। আমরা যদি আবার আলোচনায় আসি, নাসির আপনার কাছে, আপনি তো চায়নাতে গেলেন দলের প্রতিনিধি হিসেবে, সেখানে গেলেন, যা দেখলেন তা কিভাবে আপনার সেই তরুণ সহকর্মীদের কাছে, যারা ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে থেকে শুরু করে যারা কর্মজীবনে প্রবেশ করবে কিছুদিনের মধ্যে, তাদের জন্য আসলে আপনি কী বার্তা বা কী শিখে আসলেন বা কী বুঝে আসলেন, কিভাবে চলতে হবে আপনার দলের কর্মী সমর্থক অসংখ্য, তাদের জন্য কি করবেন? না, এটি তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন চীন সফর শেষ করে, আমি প্রথমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমি ব্যক্তিগতভাবে। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে খুব সহজে বলো যে কি পরিবর্তন নিজের মধ্যে হলো বা কি আসলে এই সফর থেকে আমরা অর্জন করলাম। আমার সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এই যে সময় জ্ঞান অথবা নিয়ম মানা, তারপর হচ্ছে কত বেশি ডিসিপ্লিন থাকা, অথবা দেশের প্রত্যেকটি নিয়মকে যে মানতে আমি নিজ থেকে যে আমি বাধ্য না, আমি নিজেদের মানতে পারছি বা আমার নিজের মধ্যে এই ভোটটা তৈরি হয়েছে, এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এটি নিশ্চয়ই এই সফরের অন্যতম অর্জন, যে আপনার মধ্যে তাদের সেই নিয়ম মানা, জবাবদিহিতা থাকার যে জাগরণ তৈরি করা, সেটি এক ধরনের অর্জন হতে পারে এই চীন সফর থেকে।
আপনার কাছে আসতে চাই আলী হাসান জুনায়েদ, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে অবকাঠামো নির্মাণের জন্য অনেক বেশি বরাদ্দ হয়, গবেষণার ক্ষেত্রে বরাদ্দ তার 1/3 হয়। চায়নায় গিয়ে এই সফরে তাদের গবেষণা আপনি কেমন দেখেছেন এবং অবকাঠামোর ক্ষেত্রে কেমন দেখেছেন? আমরা চায়না একটা বিশ্ববিদ্যালয় ভিজিট করার সুযোগ পেয়েছি। এটা শানসি প্রভিন্সে শিয়ান জিয়াওটং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গবেষণার ক্ষেত্রে আমাদের বাংলাদেশি 3 জন স্টুডেন্ট প্রতিনিধি ওইখানে ছিল। তো বাংলাদেশি কয়েকজন স্টুডেন্ট আছেন ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ওটা টপ ইউনিভার্সিটির মধ্যে একটা ওয়ার্ল্ডে। সেখানে ওনারা বাংলাদেশি ছাত্রদেরই যে ইমোশন প্রকাশ পেল, যে ইউনিভার্সিটিতে গবেষণা করেন, কয়েকজন মাস্টার্সে আছেন, পিএইচডিতে আছেন, ওনারা যেভাবে গবেষণার সুযোগ পাচ্ছেন, এনভায়রনমেন্ট পাচ্ছেন এবং যেভাবে গাইডেন্স পাচ্ছেন, কারিকুলামের যে ডেভেলপমেন্ট, সো এই জায়গাটা ইন্টারেস্টিং যে আমরা এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সেই জায়গাটা, সেই এনভায়রনমেন্ট, সেই কারিকুলাম এবং হলো যে গবেষণার জন্য যে বরাদ্দ সেটা দিতে পারেনি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানে বরাদ্দের মূল অংশটাই চলে যায় হচ্ছে কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের বেতন বা এই জায়গাটাতে, অর্থাৎ গবেষণা পর্যায়ে বরাদ্দ কিন্তু খুবই কম। কিন্তু ওইখানকার ইউনিভার্সিটিগুলোতে বাজেট কিন্তু অনেক বেশি, আপনার 700, 800, 1000 কোটি ওদের কারেন্সিতে। সো এই যে গবেষণা বরাদ্দ এবং গবেষণাগুলো কার্যকরী, ইফেক্টিভ, অর্থাৎ ওই গবেষণা কর্মটা কোন কাজে লাগানো হবে, ওটা পরবর্তীতে ন্যাশনাল ডেভেলপমেন্টে কাজে লাগবে কিনা, কিভাবে লাগবে, এটা তাদের বিবেচনায় আছে। আসবো আপনার কাছে আলোচনায়। আমরা বিরতির আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আপনার দলের নাম কিন্তু গণ অধিকার। জি, তো জনগণের অধিকার, একদম মাস পিপলের অধিকার, সবার দেশ। চায়না সফরের অভিজ্ঞতা থেকে এই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। আন্দোলন তো একটা পদ্ধতি, ক্ষমতায় যাওয়া, কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগানোর জনগণের মধ্যে আপনি কিভাবে কি করবেন, কি করতে চান, বা এই অভিজ্ঞতাতে কিভাবে ছড়িয়ে দিতে চান? চীন একটি ডিসিপ্লিন কান্ট্রি। চীনের প্রত্যেকটা মানুষ আইন মানতে বাধ্য। এবং আমি আমাদের বাংলাদেশি একজন স্টুডেন্ট, তিনি বললেন যে সেখানে বলা হয় যে ডিসিপ্লিন অ্যান্ড ফলো, মানে তুমি ডিসিপ্লিন মানো এবং অনুসরণ করো, বেশি ডিবেট করো না। অর্থাৎ বাংলাদেশে যেমন তর্ক বিতর্ক একটা ক্যাসাল লাগিয়ে দেওয়া হয়, চীনের কথা হলো যে তোমার নেতা তোমাকে যে নির্দেশনা দিবে সেটা তুমি মানতে বাধ্য। এরকম এই যে স্টেজ বাই স্টেজ বা স্টেপ বাই স্টেপ মানা, এটা কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নাই। বাংলাদেশে মানে তর্ক বিতর্ক, বেশি ডিবেট, এই কারণেই মূল গ্যাঞ্জামটা লাগে। চীনের গ্রামে আমাদেরকে নিয়ে গেছে। এখন আমার কাছে মনে হয়েছে যে শহরের থেকে গ্রাম বেশি সুন্দর। মানে শহরের সৌন্দর্য আর আপনি কি বলবেন, এখন গ্রামে যাওয়ার পরে মনে হচ্ছে যে এটি একটি মানে বেস্ট, আমার কাছে মনে হয়েছে। এতটাই বিল্ডিংগুলো এতটাই সুন্দর, রাস্তাগুলো এতটাই সুন্দর। তো চীন এমনভাবে তার রাষ্ট্র বা প্রদেশগুলো বা গ্রামগুলো উন্নত করেছে যে আপনি যেখানে যাবেন সেখানে আপনার থাকতে ভালো লাগবে। একটা কমিউনিটির মধ্যে সেখানে আপনার স্কুল রয়েছে, কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে। তো আমি যেটি শিখেছি অবশ্যই আমি বাংলাদেশে সেটি বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আসবো আপনার কাছে আলোচনায়। দর্শক, ৭১ মুখোমুখি এই অনুষ্ঠানে আমরা সাময়িক সময়ের জন্য বিরতি দিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা আলোচনা করতে চাই ছাত্রদলের, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের কাছে। আপনার কাছে শুরুতেই আমি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের সংকট সমাধানের ব্যাপারে আপনাদের বক্তব্য বা চাওয়া কি ছিল এই সফরে? এটি আমাদের যে পুরো যে টিম ছিল সেখানে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসলে এটি পলিটিক্যাল ইম্পর্টেন্স। যেটি আপনি জানেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের পুরো ফরেন পলিসির একটি ধাপ, এখন ক্রুশিয়াল একটি ধাপ অতিক্রম করছে। আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের সাথে যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেটি পুরো ভারতের সম্পর্ক তৈরি হয়েছিল একটি রাজনৈতিক দলের সাথে। কিন্তু তার বিপরীতে আমাদেরকে যেটি চীনের কমিউনিস্ট পার্টি, যেটি বারবার
প্রায় অনেকগুলো যে আমরা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেছি তাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে, তারা বারবার যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে আগামীতে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক তৈরি হবে সেটি হচ্ছে বাংলাদেশি মানুষের সাথে চায়নার যে সম্পর্ক, সুতরাং জিওগ্রাফিক্যাল পলিটিক্সে এটি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আপনি জানেন যে আমাদের যে এবার যে ডেলিগেশন ছিল সেটি বিএনপির আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে। কিন্তু এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের দলের আমরা 6 জন ছিলাম, এর বাইরে বাকি কিন্তু 8টি দল প্রতিনিধিত্ব করেছে। এর বাইরে গণ অভ্যুত্থানের প্রতিনিধি ছাত্র সংগঠনগুলো থেকে আমরা 3 জন প্রতিনিধিত্ব করেছেন। সুতরাং এই এই সফরটি একটি গুরুত্বপূর্ণ ছিল একটা পলিটিক্যাল ইম্পর্টেন্সের দিক থেকে। এবং আমাদের দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে মায়ানমার এবং ভারত এবং সাথে এই 3টি দেশকে সংযুক্ত করে যে ট্রানজিট করিডোরের কথা বহু বছর ধরে আলাপ আলোচনা হচ্ছিল, সেটি আমাদের দলের পক্ষ থেকে সামান্য একটু সংযোজন করে বলা হয়েছিল। সেটি ট্রানজিট করিডোর যদি শুধু থাকে সেটি বাংলাদেশের জন্য জিওগ্রাফিক্যালি এক ধরনের ইনসার্টিনিটি তৈরি হতে পারে। সেজন্য আমাদের যে টিম ছিল ডক্টর আব্দুল মঈন খান সেটি বলেছিলেন যে চায়নার পক্ষ থেকে এটি এরকম প্রস্তাব করা হয়েছিল যে প্রথমে সেটি চায়না থেকে শুরু হবে, তারপর মায়ানমার হয়ে ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে। তো সেটিকে ট্রানজিট করিডোর বলা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বা বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আবার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি হচ্ছে মায়ানমার, যেটি চায়না থেকে শুরু হবে, মায়ানমার হয়ে সরাসরি বাংলাদেশে আসবে, তারপর এশিয়ান হাইওয়ে ট্রানজিটের সাথে সেটি যুক্ত হলে সেটি বাংলাদেশের মানুষ এবং জিওগ্রাফিক্যালি বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে। কিন্তু যেটি প্রস্তাবিত ছিল গত কয়েক বছরে যে ট্রানজিট করিডোর, সেটি হলে বাংলাদেশের সিকিউরিটির ক্ষেত্রে এক ধরনের সমস্যা তৈরি হবে এবং বাংলাদেশের জনগণ সেখান থেকে খুব বেশি লাভবান হবে বলে আমাদের মনে হয়নি। এবং আরও কয়েকটি বিষয় যেটি পলিটিক্যালি খুব ইম্পর্টেন্স আমাদের মনে হয়েছে সেটি হচ্ছে আমাদের যে তিস্তা নদীর পানির ব্যবস্থাপনার বিষয়ে ইতিমধ্যে $1 বিলিয়ন তারা সহযোগিতা করবে। এবং বাংলাদেশের এই যে প্রতিনিধি ছিল সেই প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে চীন সরকারকে যেন তিস্তা পানির ব্যবস্থাপনার বিষয়ে, আপনি জানেন ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত, আমাদের চাষাবাদের সমস্যা হচ্ছে, কৃষিখাতের সমস্যা হচ্ছে, এই সমস্যা নিরসন সাথে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনায় চাইনিজ সরকার যেন আরও বেশি এঙ্গেজ হতে পারে অথবা এই সমস্যার সমাধান করতে পারে, সেজন্য আমাদের এই টিমের পক্ষ থেকে এটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা বারবার বলার চেষ্টা করেছে যে গত 15.5 বছর ধরে যে স্ট্রাকচারে চলুক না কেন, ভবিষ্যতে যে জনগণের সরকার তৈরি হবে সেই জনগণের সরকারের সাথে কাজ করতে তারা মুখিয়ে রয়েছে এবং বদ্ধপরিকর। আপনার কাছে আসবো আলোচনায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আপনি কি মনে করেন যে চায়নার মহাপরিকল্পনা যেটি তিস্তা ব্যারেজ কেন্দ্রিক, যেটি উত্তরাঞ্চলকে আসলে মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে এবং বর্ষা মৌসুমে আবার ডুবিয়ে দেওয়া হয় ওই পাশ থেকে পানি ছাড়ার কারণে, চায়নার এই মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে এবারে আপনাদের এই চীন সফরের সময় আলোচনায় কি বুঝতে পেরেছেন আপনি, যেটি যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতের সাথে সম্পর্ক কি কোনো অবনতি হওয়ার আশঙ্কা আছে? দেখেন, যেটি নাসির ভাই বললেন, আমরা কিন্তু উভয়ই, আমরা যারা কথা বলেছি সেখানে আমরা সবাই কিন্তু রোহিঙ্গা সংকট দূরীকরণে চীনের সহযোগিতা এবং ওয়াটার ম্যানেজমেন্ট অফ তিস্তা এই বিষয়গুলোতে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এখন ভারত যে আমাকে আসলে বর্ষার সময় ডুবিয়ে মারে আর খরার সময় তারা মরুভূমি বানায়, তখন কি আমার দেশের সাথে ভারতের সমস্যা হয় না? ভারত যদি আমার কথা না ভাবে তাহলে আমার দেশের কল্যাণে আমি কেন চীনের সহযোগিতা নিব না? তো সেক্ষেত্রে ভারত যদি নাখোশ হয় আমার কি করার আছে? আমি তো ভারতকেই তো বলছি, ভাই এই সমস্যা তুমি সমাধান করো, তুমি আমার সাথে চুক্তি করো, তুমি তো চুক্তিতে মানে কোনো ধরনের গুরুত্ব দাও না, তুমি আমার কথা শোনো না। তো সেক্ষেত্রে আমার কথা শুনে আমাকে সহযোগিতা করার জন্য যেই এগিয়ে আসবে তাকে তো অবশ্যই আমরা স্বাগত জানাবো। আমি মনে করি চীনকে বাংলাদেশের জনগণের উচিত হবে, শুধু সরকারের না, জনগণের উচিত হবে এই যে ওয়াটার ম্যানেজমেন্ট করার জন্য তারা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে চাচ্ছে, এটা অনেক আগে হাসিনার আমলে কিন্তু চেয়েছে। হাসিনা ভারত নাখোশ হবে এই জন্য রাজি হয়নি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, পরবর্তীতে যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুক না কেন, ভারতকে রাজি খুশি করে রাজনীতি যে করবে জনগণ কিন্তু তাকে কোনোভাবে গ্রহণ করবে না। সুতরাং অবশ্যই চীন যে এগিয়ে আসতে চাচ্ছে
এক্ষেত্রে অবশ্যই আমি মনে করি তাদেরকে স্বাগত জানানো দরকার। চীনের আপনার বাড়িঘরের যে সৌন্দর্য, আমি যেটা মনে করতেছি আসলে যদি আপনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান, শুধুমাত্র মুখে মুখে না যে আমি আমেরিকা হব, ইউরোপ হব, চীন হব, তাহলে এই ঢাকা শহরের বিল্ডিংগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে। এখন চীন কি করেছে, আমি ওইখানে আমাদের যারা বাংলাদেশিরা আছে আমি জিজ্ঞেস করলাম যে চীনের বিল্ডিংগুলো আসলে চীন তো মাত্র 40 বছরের ভিতরে এই উন্নতি করেছে, কিভাবে সম্ভব? তো তারা আমাকে বললো যে চীনের যে বিল্ডিংগুলো ছিল রাস্তার চারিপাশে সব ভেঙে ফেলিয়েছে, ভেঙে ফেলিয়ে তাদের যে বাংলাদেশে যেমন রাজুক আছে তাদেরও তো এরকম প্রতিষ্ঠান রয়েছে, তারা ওই প্রতিষ্ঠানের নিয়ম মেনে নতুন করে বিল্ডিং করেছে। এক্ষেত্রে চীনের গভর্নমেন্ট ঋণ সহযোগিতা করেছে, নানান ধরনের সহযোগিতা করেছে। তো আমার মনে হয় বাংলাদেশকে যদি আসলে আমরা প্রকৃতপক্ষে এগিয়ে নিয়ে যেতে চাই, যেমন গুলশান বলেন, বারিধারা বলেন, আপনার ধানমন্ডি বলেন, এইখানকার পরিবেশ অনেকটা সুন্দর। তো শুধুমাত্র এইখানকার পরিবেশ সুন্দর হলে তো হবে না, সামগ্রিক বাংলাদেশের চিত্রকে বদলে ফেলতে হবে। এই জন্য আমি মনে করি অবশ্যই যে সরকারি আসুক না কেন, অবশ্যই এই যে আমাদের মানে অবকাঠামোগত উন্নয়ন, এটা আসলে পরিবর্তন করতে হবে। এই স্ট্রাকচার রেখে কোনোভাবে আসলে উন্নত হওয়া যাবে না। নিশ্চয়ই সেটার মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। স্কুল, Exactly. কলেজ, পরিবেশ এবং খেলার মাঠ সহ নানান বিষয়, সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা যেন সম্মিলিত সেই এলাকাগুলো হয়। জ্ঞান বিজ্ঞানের বিষয়ে আপনার কাছে অনেকবারই জিজ্ঞেস করেছি, এবার অন্য প্রসঙ্গে আসতে চাই। যেহেতু আপনি ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন, ছাত্র প্রতিনিধি হিসেবে যাওয়ার পরেও আপনার তো নিজের ছাত্রদের মধ্যে মানে নিজেদের মধ্যে সেটির ইম্প্যাক্ট আপনার নিজের মধ্যে হয়তো পড়েছে, কিন্তু সেটি বাইরে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কি করেছেন এই আসার পর থেকেই পর্যন্ত? আমি ওইখানে যেটা দেখে ইমপ্রেসড হয়েছি সবচেয়ে বেশি, সেটা আমি ইন্টারন্যাশনাল একটা ওদের যে গ্লোবাল টাইমসে বলারও চেষ্টা করেছি। চাইনিজ পিপল দ্য ড্রিম, চাইনিজ পিপল একটা ড্রিম আছে ফর দ্য নেশন। আপনার হোয়াট এভার ইউর পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস আর, হোয়াট এভার ইউর রিলিজিয়াস অ্যাফিলিয়েশনস আর, ডোন্ট ম্যাটার, it doesn't matter. Rather, they focuses on the dream of the Chinese people, and they are dedicated, they are energetic, and they don't waste time. So those things I think very excellent to learn. আমি এসে আমার এই অভিজ্ঞতাটা আমার যত জন আছে আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। বলছি যে বাংলাদেশের স্বার্থে, আমি ওইখানেও নাসির ভাইয়ের সাথে আলাপ করছি যে বাংলাদেশের সাথে আমাদের তরুণদের মধ্যে একটা ইউনিটি হয়েছে। বাংলাদেশের প্রশ্নে আমরা একটা স্বপ্ন দেখতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শিক পার্থক্য ভিন্নতা থাকবে, তো বাংলাদেশের প্রশ্নে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। এই বাংলাদেশের প্রশ্নে চাইনিজ পিপলরা যেমন চায়নাকে ডেভেলপ করার জন্য, মডার্নাইজ করার জন্য একটা স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নের পথে ডেডিকেটেডলি হার্ডওয়ার্ক এফোর্ট দিয়েছে, এই একটা জায়গায় আমরা তরুণরা আমি মনে করি যে এই জায়গাটায় আমরা কাজ করব। সো এটা আমি যতজনকে পারি বলবো এবং একই সাথে বিভিন্ন জায়গায় সুযোগ হলে আমি বলার চেষ্টা করছি আমরা বাংলাদেশের জন্য একটা কমন স্বপ্ন, বাংলাদেশের স্বার্থে সেই স্বপ্নটাকে আঁকড়ে ধরে পরিশ্রমটা করতে চাই। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি, আমরা ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম চীন সফরের নানান অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, কিভাবে বাংলাদেশে সেগুলো আবার আমাদের মধ্যে অর্থাৎ প্রতিষ্ঠা করা যায়, কীভাবে সেটা প্র্যাকটিসের মধ্যে ব্যবহারিক ক্ষেত্রে সেটি করা যায় এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে কীভাবে ঐক্যমত্য তৈরি করা যায়। মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছেই আমরা এই পর্যায়ে আসতে চাই। রাজনৈতিক বিভাজন, আপনারা বলছিলেন যে রাজনৈতিক বিভাজন যাই থাক, একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশকে ঐক্যমত্যের জায়গায় নিয়ে আসা কি সম্ভব? বাংলাদেশের জনগণ কিন্তু ঐক্যমতের জায়গায় এসেছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ঐক্যমত ধরে রাখতে পারেনি। তারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে। জাতীয় ঐক্যমত কমিশনের কাজ কি শুধুমাত্র লিখিত প্রস্তাবনা তৈরি করা? যদি আপনার জনগণের মধ্যে, আপনার রাজনৈতিক শক্তির মধ্যে অনৈক্য থাকে, তাহলে আপনি ওই লিখিত ডকুমেন্টেশন, প্রস্তাবনা সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? সবার আগে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদেরকে শপথ পাঠ করাইতে হবে যে আমরা যে কোনো প্রয়োজনে দেশের স্বার্থে আমরা সবাই এক থাকব। আপনি যেহেতু ছাত্রদলের সাধারণ সম্পাদক, আপনারা কি পারেন না আগামী 50 বছর, আগামী 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের একটা ঐক্যমত্য জাতীয় স্বার্থে, উন্নয়নের স্বার্থে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে বড় হিসেবে আপনাদের দায়িত্ব তো? আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পূর্বে যে বাংলাদেশের
ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে একটি অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য পাটল ধরার জন্য আমরা দেখেছি কয়েকটি ঘটনাই খুব স্পষ্টভাবে আমরা দেখেছি। আমরা আসলে রাজনীতির মধ্যে চলে আসলাম। সেটি আপনি দেখেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সহিত শুরুতেই ছাত্র প্রতিনিধিরা দেখা করেছে, এগুলো আমরা বারবার বলেছি, জনাব রাশেদও বারবার বলেছে। সেখানে দেখেছি এতগুলো ছাত্র সংগঠন তারা কন্ট্রিবিউট করেছে গণ অভ্যুত্থানে একটি প্ল্যাটফর্মকে ধরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু গণ অভ্যুত্থান পরে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো একটি একক সংগঠন হয়ে গেছে, তারা নিজেরা দল গঠন করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সহিত শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা দেখা করেছেন। সুতরাং এই যে এই ঐক্য যে বিনষ্ট হয়েছে, সেটি শুরুতেই এই ঐক্যে ফাটল ধরার জন্য কিন্তু সরকার এককভাবে দায়ী। সরকার কি পারতো না যে গণ অভ্যুত্থান যারা যে ছাত্র সংগঠনগুলো করেছে তাদের মধ্যে থেকে অন্তত একজন করে একটি মিটিং অন্তত করতে? কিন্তু তারা সেটি করেনি। তারা শুধু স্পেসিফিক করেছে। কাদেরকে করেছে? বলেছে যে যারা তাদেরকে সরকারে বসিয়েছে তাদের সাথে বসেছে। এর বাইরে আপনি কি তাকে সরকারে বসাননি? আপনি আন্দোলন করেন? আমরা তো করেছি, কিন্তু তারা তো বলছে না যে আন্দোলন আমরা করেছি। এর বাইরে আপনি দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যখন প্রধান উপদেষ্টা বসেছে, তখন আমরা দেখলাম যে নাগরিক কমিটির 2 জন সেখানে চলে গেছে। তো নাগরিক কমিটি কি তখন রাজনৈতিক সংগঠন ছিল? এগুলো যখন আমরা বলার চেষ্টা করেছি, বিশেষ করে আমি যখন 2-1বার বলেছি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি কী রকম অসভ্য ভাষায় গালিগালাজ করে আমাদেরকে দমিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। আমরা মনে করছি এগুলো কিন্তু এই আন্দোলনে, এই 36 দিনের আন্দোলনে আপনাদের সমর্থন, আপনাদের নেতাকর্মীদের শহীদ হওয়া, আহত হওয়া, পঙ্গু হওয়ার অনেকগুলো ঘটনা ঘটেছে। একই রকমভাবে রাজপথে গণ অধিকার পরিষদের যারা ছাত্র নেতা আছে তারাও কিন্তু আহত হয়েছে, পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছে। 11 জন টোটাল শহীদ হয়েছে। এবং তার দলের প্রধান ভিপি নূরকে রাতের বেলায় টেনে হিঁচড়ে দরজা ভেঙে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার দলের মহাসচিব সহ আপনার দলের অনেক নেতাকর্মীকে বাসায় বাসায় খুঁজে খুঁজে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। একই রকমভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে আপনাদের ছাত্রদের মধ্যে থেকে যারা আন্দোলন করেছেন তাদেরকে কিন্তু মানে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এবং অনেকেই পঙ্গুত্ব আছেন। আপনাদের মধ্যে একটা ঐক্য হয় না বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে, বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী বাংলাদেশের উন্নয়নের জন্য একটা মডেল উপহার দিতে পারেন না আপনারা? যা চায়নাতে যে স্বপ্ন দেখে, চায়না সে স্বপ্ন বাস্তবায়ন করে। বাংলাদেশের আপনারা তরুণ, আপনারা যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের জন্য কি মনে হয় কি আমাদেরকে এই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে। নানাবিধ সমস্যা আছে, নাসির ভাই এবং রাশেদ বলার চেষ্টা করেছেন, এবং এগুলো বাস্তব, সমস্যাগুলো বাস্তব। আমাদের এই সমস্যা মোকাবেলা করে আমার মনে হয় যে আমরা খুব কাছাকাছি। আমাদের মধ্যে আমরা যখন কথা বলি নিজেরা, তখন আমি ফিল করি যে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। রাজনৈতিক ময়দানে গিয়ে হয়তো আমাদেরকে অনেক ভিন্নতার মুখোমুখি হতে হয়, ওই জায়গার পরিবেশটার মুখোমুখি হতে হয়। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যত কথা বলেছি তত জানতে পেরেছি, এবং আমি পার্সোনালি মুগ্ধ হয়েছি যে আমাদের মধ্যে যে মিলটা আছে, সো এই মিলটা ধরে আমি কাজ করব, আমরা কাজ করব। আমার মনে হয় যে আমাদের এই জেনারেশনকে পারতে হবেই, এবং এই পারার জন্য যা করা দরকার, এখানে নাসির ভাই আছেন, রাশেদ ভাই আছেন, আমাদেরকে এই ফ্রন্টে এখানে অগ্রসর হতে হবে, অগ্রসর হতে হবে, আপনাদের লিড করতে হবে। তাহলে নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে কমিটমেন্ট কি মনে হয় যে কি বলতে চান আপনি তরুণদের জন্য? বিশেষ করে চায়না থেকে শিখে আসলেন, 10 দিন সময় সেখানে ব্যয় করলেন, সংগঠনের কাজ, এই সময় দলের বর্ধিত সভা হয়েছে, সেটিতে আপনি উপস্থিত থাকতে পারেননি এই চায়না সফরের কারণে। তো সে তার অর্জন কিভাবে করে সামনের দিনে আপনি এগিয়ে নেবেন? দেখুন, আমরা একদম স্পেসিফিকভাবে বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার আপনাদের গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জাতীয় ঐক্যের কথা বারবার বলেছেন। তিনি হচ্ছেন একটি ন্যায়ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে তিনি দেশের প্রত্যেকটি মানুষ যেন সমান অধিকার পায়, সেজন্য সমান কন্ট্রিবিউশন যেন রাখে, তিনি বারবার এটি বলেছেন। কিন্তু আমরা দেখছি সেটির জন্য আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, বিশেষ করে আপনি জানেন যে 2014 সাল, 2018 সাল, 2024 সালের এদেশের মানুষ ভোট দিতে পারেনি, এদেশের তরুণরা ভোট দিতে পারেনি, তরুণদেরকে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে, তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছিল, এবং তরুণরা তাদের জীবন দিয়ে
তাদের মতামত প্রতিষ্ঠা করার জন্য একটি প্রেক্ষাপট তৈরি করে খুনি হাসিনাকে বিদায় করেছেন। সুতরাং সামগ্রিকভাবে আমাদের এখন যে বাস্তবতা, সেখানে একটি জনগণের সরকার এবং তরুণদের মতামতের ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকার যে এই গণ অভ্যুত্থানে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো হচ্ছে না, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো বাস্তবায়ন করতে পারবে বলে আমরা যদি বিশ্বাস করি। আপনার দল ক্ষমতায় যায় বিএনপি সর্বোচ্চ ভোটের মাধ্যমে, আপনি কি চেষ্টা করবেন যে এই যে স্পিরিট, জুলাই আগস্টের যে স্পিরিট, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে সেদিন আপনারা নেমেছিলেন, তা যেন সরকারে গেলে বাস্তবায়ন হয় এবং তারুণ্যকে প্রাধান্য দিয়ে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার দল সামনের দিকে এগিয়ে যাবে যদি ক্ষমতায় যেতে পারে? না, আমরা ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী। যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখে, জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেয়, আমরা বিশ্বাস করি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক তৈরি করে দিয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হবে, এবং সেই পরিচালিত হতে হবে একটি মাত্র উপায়, সেটি অবশ্যই ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতির মাধ্যমে। এবং আমাদের দল সে বিষয়ে সম্পূর্ণরূপে আস্থাশীল রয়েছে এবং জনগণের প্রতি আমাদের দলের দায়বদ্ধতা রয়েছে। এবং বাংলাদেশে গত 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পক্ষে ছিল। এবং বাংলাদেশে আমি একটু করছি, বাংলাদেশে এই কয়েকটি যে গণ অভ্যুত্থান হয়েছে, বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখান থেকে সবচেয়ে বেনিফিশিয়ারি হয়েছে, কিন্তু আমরা মনে করছি আমরা জনগণের পক্ষে ছিলাম। জনগণের পক্ষে থাকার কারণে, গণ অভ্যুত্থানের মানুষের পক্ষে থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েও জনগণের পক্ষে থেকে আমরা হয়তো অংশীদারিত্ব করেছি, কিন্তু আমরা এখানে লাভবান হয়েছি সেটি মনে করছি না। সুতরাং জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দেয়, আমরা অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়নে আমাদের দল কাজ করবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জনগণের নিকট এই বিষয়ে ওয়াদাবদ্ধ হয়েছেন এবং আমরা কাজ করতে বদ্ধপরিকর রয়েছি। আপনার দল গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক তিনি নির্বাচন করবেন, আপনাদের দলের নিবন্ধন পেয়েছেন, আপনারা প্রতীক পেয়েছেন, আপনারাও নির্বাচন করবেন। যদি আপনাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, সংসদে গিয়ে কি করবেন? যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমরা জনগণের পক্ষেই থাকব। দেখেন, আপনি রাজনীতি করেন আর আপনি পরবর্তীতে সরকারে গেলেন, তো সরকারে গিয়ে অনেক কাজ করার সুযোগ তৈরি হয়। আমরা যদি সংসদে যেতে পারি, আমাদের দলের প্রতিনিধিরা যেতে পারে, অবশ্যই আমরা সেক্ষেত্রে রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কার দরকার, বিশেষ করে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এই প্রতিষ্ঠানটিকে সবার আগে স্বাধীন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা মুখস্থ বিদ্যা, এই বিদ্যার মাধ্যমে আসলে কোনোভাবে দেশে পরিবর্তন হবে বলে আমি মনে করি না। তো শিক্ষা খাত নিয়ে কাজ করতে হবে। এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, দেখেন বাংলাদেশের বিশেষ করে যারা ধনীরা, যারা রাজনীতি করে, এমপি মন্ত্রী ছিল, তারা কিন্তু তাদের জ্বর ঠান্ডা কাশি লাগলেই সিঙ্গাপুরে, আপনার জাপানে, আমেরিকা, ইউরোপে চলে যায়। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো চিকিৎসা পাচ্ছে না। তো অবশ্যই চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমি কাজ করব এবং অবশ্যই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য যেভাবে অবকাঠামোগত উন্নয়ন করা দরকার, অর্থনৈতিক সমৃদ্ধি দরকার, বাংলাদেশের যে আপনার জলবায়ুগত পরিবর্তন হয়েছে সেটা কীভাবে উন্নত করা যায়, বাংলাদেশের কীভাবে আসলে প্রাকৃতিক সৌন্দর্য বা অবকাঠামোগত স্ট্রাকচার সেটা সুন্দর করা যায়, যেটা বলছিলাম যে চীনের রাষ্ট্রের মডেল বা আমেরিকা, ইউরোপের মডেল উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে সেটা ফলো করব এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি অবশ্যই সরকারে আমরা যেতে পারলে আমরা সেই কাজগুলোই করব। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সাথে চীন সফর পরবর্তী অভিজ্ঞতা, যেটি গণমাধ্যমে বিস্তারিত আসেনি, সে বিষয়ে বিস্তারিত জানালেন দর্শকদের জন্য এবং নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আপনারা শুনলেন। সে অভিজ্ঞতা কিভাবে তারা বাস্তবায়ন করবেন সেটি দেখার অপেক্ষায় আজ অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আপনাকে ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। একই রকমভাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আপনারা আসলে কী বলবো, আপনাদের গবেষণার দিকে মনোযোগ দেওয়ার কথা, সেই গবেষণায় দেখে এসেছেন চীনে, তা কীভাবে বাংলাদেশে আগামীতে বাস্তবায়ন হবে সেই বিষয়ে আপনি কাজ করছেন এবং করে যাবেন, সেটি দৃশ্যমান হবে। আপনারও অনেক ব্যস্ততা আছে, তার মধ্যেও
আপনি সময় দিয়েছেন। জনাব আলী আহসান মোহাম্মদ জুনায়েদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।